কিভাবে একটা দেশ যুগের পর যুগ নিষেধাজ্ঞায় থাকার পরেও শুধু প্রতিরোধই করে নাই, অন্যান্য দেশগুলোকেও জাগিয়ে তুলেছিল। আর ওই জার্মানি যে আমেরিকার পর সবচেয়ে বেশি ডোনেশন দেয় এবং সবচেয়ে বেশি বার নির্বাচিত হয়েছে এবং তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনার অনেক বেশি নামডাক আছে, তারপরেও তারা গতকালকের যে নির্বাচন সেই নির্বাচনে তারা হেরে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আই গ্রিট ইউ উইথ দ্য ইসলামিক গ্রিটিং, আসসালামু আলাইকুম। গতকাল একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা তো সবাই জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে আছে সেখানে 5টি স্থায়ী সদস্য আছে এবং 10টি অস্থায়ী সদস্য আছে, এবং এই 5টা স্থায়ী সদস্যের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এবং যে 10টা অস্থায়ী সদস্য আছে তাদের কোনো ভেটো দেওয়ার ক্ষমতা নেই। যে 10টা সদস্য তাদের 2 বছর পর পর নির্বাচন করে তাদেরকে আর কি ওই সদস্য পদটা দেওয়া হয়। তো গতকালকে এই ঐতিহাসিক নির্বাচনটা হয়েছে, সেখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই যে ঐতিহাসিক ঘটনাটা, এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার ভিতর যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধ এবং গাজার যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণেই কিন্তু ওই ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে। ইউরোপের দেশ জার্মানি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার এই অস্থায়ী যে নিরাপত্তা পরিষদের যে সদস্য আছে সেখানে তারা নির্বাচিত হয়েছে। কারণ ঐতিহাসিকভাবে তারা কূটনৈতিক যে কার্যক্রম এটা পরিচালনার তাদের একটা নাম ডাক আছে। আর এছাড়াও আমেরিকার পর সবচেয়ে বেশি ডোনেশন কিন্তু এই জার্মানিই দেয়। আর ওই জার্মানি যে আমেরিকার পর সবচেয়ে বেশি ডোনেশন দেয় এবং সবচেয়ে বেশি বার নির্বাচিত হয়েছে এবং তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনার অনেক বেশি নামডাক আছে, তারপরেও তারা গতকালকের যে নির্বাচন সেই নির্বাচনে তারা হেরে গেছে। এবং এইটা ইতিহাসে প্রথমবারের মতো জার্মানি ওই অস্থায়ী সদস্যের তাদের তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা তো বিজিত যে হেরে যাওয়া পার্টি তার দিকে ছিল এবং হিটলারের যে ছিল। তো তারপরেও তারা ওই জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য পদ সেখানে প্রতিবারই তারা নির্বাচিত হয়েছে, কিন্তু এইবারই প্রথমবারের মতো তারা হেরে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইউরোপ থেকে মাত্র 3টি দেশ নির্বাচন করেছে। দেখা গেল যে ইউরোপের একটা কমিউনিটি তারা নিজেদেরকে এক মনে করে, কিন্তু ইউরোপের মাত্র 3টি দেশ সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 3টি দেশের ভিতরে 2টি দেশ নির্বাচিত হবে। সেই দেশগুলো ছিল অস্ট্রিয়া, পর্তুগাল এবং জার্মানি। এই 3টি দেশের ভিতরে যে 2টি দেশ সুযোগ পাবে সেখানে জার্মানির সুযোগ পায় নাই, হেরে গেছে। কেন জানেন? তো চলো নিজের মতামত না বলে আমেরিকান যে একজন ভূরাজনীতি বিশেষজ্ঞ আছে তার মতামতটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমেরিকান ভূরাজনীতি বিশেষজ্ঞ তুত্রি পার্সি তিনি বলেছেন, বিকজ অফ জার্মানি shameless সাপোর্ট ফর ইসরায়েল ইন দ্য গাজা ইস্যু, কান্ট্রিজ ডিড নট ভোট ফর দেম। অর্থাৎ যে জার্মানির যে নির্লজ্জ সাপোর্ট ইসরায়েলের জন্য, তার কারণেই দেশগুলো জার্মানিকে ভোট দেয় নাই। বছর দেড়েক আগে যখন ইসরায়েল লাইভে একেবারে গোটা টেলিভিশনে যখন লাইভ চলতেছে প্রত্যেকটা যুদ্ধের, সেই লাইভে একটা গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি যে জনগোষ্ঠী আছে তাদেরকে, নারী শিশু সহ সকল মানুষকে একটা গণহত্যা, একটা জনপদকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে লাইভে। তারপরেও তখন জার্মানির চ্যান্সেলর কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, উই ফিল ইউ। তার মানে যে আমরা ইসরায়েলকে অনুভব করি, অর্থাৎ জার্মানি ইসরায়েলকে অনুভব করে। চিন্তা করে দেখেন যে ইসরায়েল একটা জনপদকে মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে, নারীদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, কিন্তু তাদের জন্য তার কোনো অনুভূতি নাই। নারী যে হত্যা হচ্ছে তাদের জন্য তার অনুভূতি নেই। শিশু হত্যা হচ্ছে ফিলিস্তিনে, তার জন্য তারও কোনো অনুভূতি আসতেছে না। তার অনুভূতি আসছে কার জন্য? তার অনুভূতি আসছে ইসরায়েলের জন্য, যারা কিনা একটা গণহত্যার জন্য দায়ী। তাই গ্লোবাল সাউথের অর্থাৎ অনুন্নত উন্নয়নশীল যে দেশগুলো আছে, ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে, আফ্রিকান যে দেশগুলো আছে, এশিয়ার যে দেশগুলো আছে, এই দেশগুলো জার্মানিকে এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের জন্য ভোট দেয় নাই। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানে যা হচ্ছে সেটাও আমরা সমর্থন করছি না। জার্মানির এই পরাজয় পুরো ইউরোপ, আমেরিকান যে পশ্চিমা বিশ্ব সেটাকে চমকে দিয়েছে এবং ওরা এখন টের পেয়েছে যে পুরো পৃথিবী এখন আর ওদের সাথে নেই। আর এই কাজটা কে করেছে? এই কাজটা করে দেখিয়েছে ইরান। আমি অন্তত কোনোদিন ভাবতে পারি নাই যে জার্মানি এই 3টা দেশের ভিতরে পরাজিত হবে।
যেখানে অস্ট্রিয়া এবং পর্তুগাল এই দুটি দেশ প্রথম থেকেই যুদ্ধে ইরানকে সমর্থন করে আসছে, ফিলিস্তিনকে সমর্থন করে আসছে, এবং ইরান যুদ্ধে যা হচ্ছে সেই ক্ষেত্রে তারা ইরানকে সমর্থন দিয়ে আসছে। আর এই কারণেই তারা ভোট পেয়েছে এবং স্থায়ী সদস্য পদটা ভোটে জয়যুক্ত হয়েছে। ইরান যদি এবার রুখে না দিত, জার্মানি হয়তো কয়েকদিন পর অস্থায়ী নয়, একেবারে স্থায়ী সদস্য, জাতিসংঘের স্থায়ী সদস্য হয়ে যেত, যে ষষ্ঠ পদ, সপ্তম স্থায়ী, এরকম একটা দাবি তারা করতেছিল। হয়তো তারা অস্থায়ী নয়, একেবারে স্থায়ী, হয়তো ভেটো পাওয়ার তাদের চলে যেত এবং তাদের অর্থাৎ আমেরিকান যে বলয়, সেই বলয়ের একটা শক্তিশালী স্থায়ী সদস্য হয়ে যেত, কারণ ইসরায়েলকে তারা সাপোর্ট করতেছিল। স্থায়ী সদস্য হওয়ার জন্য তাদের কিন্তু দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করে যাচ্ছে। হয়তো আর কিছুদিন হলে ইরান যদি এবার রুখে না দিত, তারা কিন্তু এই স্থায়ী সদস্য পদ পেয়ে যেত। তবে জাতিসংঘ যদিও এখন তেমন একটা পারপাস সার্ভ করে না, তারপরেও এই যে নির্বাচনটা গতকালের নির্বাচন হলো, সেই নির্বাচনটা পশ্চিমা যে বিশ্ব, আমেরিকান যে বলয়, তাদের জন্য কিন্তু একটা পরিষ্কার বার্তা যে এই যে অনুন্নত যে দেশগুলো আছে, সাম্রাজ্যবাদ বিরোধী যে দেশগুলো আছে, তারা কিন্তু এক হয়ে গেছে এবং তারা এই পশ্চিমা যে বিশ্ব সাম্রাজ্যবাদী যদি নীতি থেকে ফেরত না আসে, অন্য দেশকে গিলে খাওয়ার চেষ্টা, অন্য দেশের মানুষকে নির্যাতন করার যে প্রচেষ্টা, সেই জায়গা থেকে তারা যদি সরে না আসে, তাহলে কিন্তু তাদেরও পতন অনিবার্য এবং তাদেরকে রুখে দিবে, সেই বার্তা কিন্তু গতকালের নির্বাচনে দিয়ে দিয়েছে অলরেডি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়ার সকল দেশ এক হয়ে কিন্তু তাদেরকে শায়েস্তা করবে। আজকের এই কথাটা শেষ করছি 2 দিন আগের একটা ঘটনা দিয়ে। 2 দিন আগে ইসরায়েল ঘোষণা করেছিল, আমরা লেবাননের দক্ষিণ পাশটা মাটির সাথে মিশিয়ে দেব, তোমরা ঘর বাড়ি ছেড়ে পালাও। এরপর আমরা কি দেখলাম? হোয়াইট হাউস প্রযোজিত একটি নাটক। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বকে দিয়েছে। ট্রাম্প আবার একটা সাক্ষাৎকারে সেটা স্বীকারও করেছে। এখন ওরা বলছে ট্রাম্প বকে দেওয়ার কারণে ইসরায়েল থেমেছে। অর্থাৎ ট্রাম্প বোঝাতে চাইছে যে আমি ইসরায়েলের কথা শুনি না, আমি নেতানিয়াহুর কথা শুনি না, নেতানিয়াহু আমার কথা শোনে। কেন এই নাটক সাজানো হয়েছে? কারণ আমেরিকার লোকজন বলাবলি করছে যে আসলে আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেটা কে ঠিক করে? সেটা কি নেতানিয়াহু ঠিক করে নাকি ট্রাম্প ঠিক করে? আমেরিকার প্রেসিডেন্ট আসলে কে? এখন ট্রাম্পের তো মুখ বাঁচতেছে না। ট্রাম্প হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, ওকে বলতেছে যে তুমি দেশ চালাও নাকি নেতানিয়াহু দেশ চালায়। এখন মুখ বাঁচানোর জন্য কি করতে হবে? ট্রাম্প তো চাপে আছে। মার্কো রুবিও কিন্তু এটা স্বীকার করেছিল, নিজের মুখ বাঁচানোর জন্য তাকে এই নাটকটা প্রযোজিত করতে হলো। ইসরায়েল যখন ঘোষণা দিয়েছিল যে বৈরুত, অর্থাৎ লেবাননের বৈরুতে যখন দক্ষিণ পাশটা আমরা হামলা করব এবং তোমরা বাড়িঘর থেকে পালাও, তখন ইরান জানিয়ে দিয়েছে একেবারে পরিষ্কার, তোমরা দক্ষিণ বৈরুতে হামলা করবে তো ঠিক আছে, তাহলে আমরা উত্তর ইসরায়েলে আক্রমণ করব, হামলা করব, তোমরা ওখান থেকে সরে যাও। অর্থাৎ আমরা এখন ইসরায়েলের, তোমরা লেবাননের দক্ষিণ পাশে হামলা করো আর আমরা হচ্ছে ইসরায়েলের দক্ষিণ পাশে হামলা করব, তোমরা সেখান থেকে পালাও। আসল ঘটনাটা এইটা যে নেতানিয়াহু ভালো করেই জানে তার কাছে বেশি ইনসেপ্টর নাই। এখন যদি ইরান হামলা করে সে বেশি ঠেকায় রাখতে পারবে না, এই কারণে সে আসলে লেবাননে হামলা করে নাই। কিন্তু ট্রাম্প তো মহাচালাক। ট্রাম্প চাচ্ছিল যে সুযোগ যেহেতু আইছে, তাহলে ঘটনা যেহেতু ঘটে যাচ্ছে, কৃতিত্বটা আমি নিই আর কি। কিন্তু ইরানের যে গণমাধ্যম সেটা একেবারে হাড়ি ভেঙে দিয়েছে, একেবারে সেটা নিয়ে আজকে খবর করেছে সরাসরি। ইরান আসলে পুরো পৃথিবীর যে সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ তাদের পক্ষে একাই লড়ে যাচ্ছে, তার প্রমাণও পাওয়া গেছে। কিন্তু গতকালকের যে নির্বাচন হলো সেখানে সাম্রাজ্য বিরোধী যত দেশ আছে, ল্যাটিন আমেরিকার যত দেশ আছে, এশিয়ার দেশ, ল্যাটিন আমেরিকার দেশ, আফ্রিকার দেশ, যে সাম্রাজ্যবাদ বিরোধী যারা আছে তারা কিন্তু একাট্টা হয়ে জার্মানিকে এখানে হারিয়ে জানান দিয়েছে যে না, তোমরা যদি এরকমভাবে চলতে থাকো তাহলে তোমাদের কিন্তু সাথে আমরা নাই তো নাই, এবং তোমাদেরকে শায়েস্তা করতে কিন্তু আমরা এক হয়ে আছি। ইরানের যে প্রতিরোধ, এই প্রতিরোধটা একটা ইতিহাস হয়ে থাকবে আসলে। থেকে 30 বা 40 বা 100 বছর পর পৃথিবীর মানুষ ইরানের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ইতিহাস পড়বে, এটা নিয়ে গবেষণা করবে। কিভাবে একটা দেশ যুগের পর যুগ প্রতিরোধ করে গেছে, কিভাবে একটা দেশ যুগের পর যুগ নিষেধাজ্ঞায় থাকার পরেও শুধু প্রতিরোধই করে নাই, অন্যান্য দেশগুলোকেও জাগিয়ে তুলেছিল।